একজন খুনি কি সঠিক চিকিৎসা একজন চিকিৎসকের কাছ থেকে দাবি করতে পারে? আপনি বাজার থেকে চাল খাচ্ছেন, সেই চালে ভেজাল। আপনি ডাল খাচ্ছেন, ডালে ভেজাল। সে বুঝে হোক না বুঝে হোক অসংখ্য মানুষকে সে মেরে ফেলছে, দিনের পর দিন মেরে ফেলতেছে। বলতে পারি যেগুলো বিষ খাবার নামান্ত, সো ভুল বলা হবে না। আমার বয়স 30, আমার কেন প্রেশার হবে? আসসালামু আলাইকুম। আপনারা হয়তো দেখে থাকবেন রিসেন্টলি একজন সরকারি কর্মকর্তা যিনি বেশ কিছুদিন যাবৎ তীব্র মাথা ব্যথা নিয়ে ভুগছিলেন এবং এটা মাইগ্রেন বলে হয়তো বা ধারণা করা হচ্ছিল। পরবর্তীতে তিনি মারা গেলেন। তো শুধুমাত্র ওই সরকারি কর্মকর্তার কথাই আমি বলছি না, এরকম বেশ কিছু ইয়ং ডেথ অর্থাৎ কম বয়সী মৃত্যু, আমি অকাল মৃত্যু বলছি না, ডাক্তার হিসেবে আসলে আমি অকাল মৃত্যু বলতে পারি না, এটা তো আসলে ডাক্তারি ভাবে বা ধর্মীয় ভাবে দুই ভাবে আসলে সাংঘর্ষিক। হ্যাঁ, অকাল মৃত্যু বলে আসলে কিছু নেই। যখন যার মৃত্যু লেখা থাকবে ঠিক সেই মুহূর্তেই তাকে মারা যেতে হবে, এটা হচ্ছে এক ধরনের ফয়সালা। তো এখানে আমাদের অকাল মৃত্যু বলে কিছু নেই, তবে আমরা যেটা বুঝতে পারি যে ইয়ং ডেথ অর্থাৎ কম বয়সে যে সমস্ত মৃত্যুর কারণ আমরা জানি বা আগে জানতাম, সেগুলো কিন্তু এখন মিলছে না। যেমন আপনারা দেখেছেন যে এখন অল্প বয়সে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ হৃদরোগ চিহ্নিত হচ্ছে। এটা অবশ্যই অ্যালার্মিং, এটা অবশ্যই আমাদের জন্য খারাপ। তো এত কম বয়সে মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে, হয়তো 30-35 বছরে এখন দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে এবং মারা যাচ্ছে। অনেক মিউজিশিয়ানদেরকে আমি এইভাবে দেখলাম যে তারা অল্প বয়সেই অর্থাৎ যে বয়সে হার্ট অ্যাটাক হওয়ার কথা না ওই বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে। হার্ট অ্যাটাক হওয়ার কারণ কি? কারণ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ, মানে তার রক্তনালীতে ব্লক হওয়া। তো অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার জন্য এটা আসলে একটু সময় দরকার, অর্থাৎ বয়স হওয়া দরকার, যে বয়সে রক্তনালীর কিছু পরিবর্তন হয় এবং এই পরিবর্তন হওয়ার ফলে রক্তনালীতে রক্ত জমাট বাঁধে, যার ফলে হার্টের ওই অংশ রক্ত পায় না বলে হার্ট অ্যাটাক হতে পারে এবং ফলোড বাই এটা পরবর্তীতে সেখান থেকে কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হাত বন্ধ হয়ে গেছে হিসেবে মারা যেতে পারে। কম বয়সে তো এটা হওয়ার কথা না। তো ইয়ং ডেথ বা অল্প বয়সে এখন এত মৃত্যু বাড়ছে কেন? দেখুন, আমি যেরকম ভাবে বলতে চাই আসলে যে আমরা অনেক সময় ভাবি কি যে চিকিৎসা ভার এটা সম্পূর্ণ চিকিৎসকদের উপর নির্ভর করবে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। বিশেষ করে আমাদের মতো একটা উন্নয়নশীল দেশ, যাদের ম্যাক্সিমাম রোগী আমরা জানি যে আমাদের মানুষজন তো ওরকম ভাবে সচ্ছল না। আমরা একটা দরিদ্র দেশ যদি আমি নাও বলি, তাও তো আমরা উন্নত দেশ বলতে পারছি না। অর্থাৎ উন্নয়নশীল দেশ হয়তো যদি বলি আমি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পকেটে অত টাকা নাই। তাহলে এই যে এত রোগ হচ্ছে, এর দায়ভারের এই চিকিৎসার দায়ভার সম্পূর্ণ চিকিৎসকদের উপরে কিন্তু দেয়াটা আমাদের ঠিক হচ্ছে না। আমাদের কারণ চিহ্নিত করা দরকার যে কেন এত দ্রুত হার্ট অ্যাটাক হচ্ছে। আপনাদের কি মনে হয় না যে আগে আমরা যেমন দেখেছি যে হার্ট অ্যাটাক হচ্ছে 50-60 বছরের পরে, যে বা আপনি নিজে একটু খেয়াল করেন না, আমার সাথে একটু মিলিয়ে দেখেন তো, আপনি ছোটবেলায় যখন দেখেন তো আপনার দাদি বা নানি তারা যে সমস্ত রোগের কথা বলতো, সেই রোগগুলো কিন্তু তারা দাদি নানি হওয়ার পরে বলছে। এবং এখন আপনি দাদি নানিও হন নাই, হয়তো আপনি কেবল মা হয়েছেন বা কেবল বাবা হয়েছেন, আপনার অলরেডি সেই রোগ ডেভেলপ করে ফেলছে, মানে সেই রোগ আপনি বাধায় ফেলছেন। অথবা আপনি বাবা মাও হন নাই, তারপর আপনার কিছু রোগ অলরেডি চলে আসছে। তো এই রোগগুলো আগে যেগুলো একটু বয়স হলে আমরা দেখতাম, কিন্তু এখন কিন্তু অল্প বয়সে সেই রোগগুলো দেখা যাচ্ছে। এই নন কমিউনিকেবল ডিজিজ মানে যেগুলো ছোঁয়াচে না কিন্তু খুবই অ্যালার্মিং বা আমাদের জন্য সংকেত মূলক যে রোগগুলো, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো যখন আমাদের হচ্ছে, এই চিকিৎসা দায়ভার চিকিৎসকদের উপরে না দিয়ে বরঞ্চ আমরা কি কারণ চিহ্নিত করতে পারি না যে কেন হচ্ছে? আপনি যে খাবারটা খাচ্ছি, এই খাবারটা কোত্থেকে আসে, কত মাধ্যমে প্রসেস হয়, আপনার কাছে যখন খাবারটা এসে পৌঁছায় বা আপনার রান্নাঘরে যখন খাবারটা ঢোকে, তখন ওই খাবারটার সাথে আর কত কিছু মিশিয়ে আপনার রান্নাঘর পর্যন্ত আসে, আপনি কি জানেন? আপনি জানেন না। সো আলটিমেটলি প্রত্যেকটা খাবারে আমি যদি ভুল না বলে থাকি, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং আপনি বাসায় যে পানিটা খাচ্ছেন, হয়তোবা ওই পানিটাতেও এমন কিছু থাকতে পারে যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো না। আপনি বাজার থেকে চাল খাচ্ছেন, সেই চালে ভেজাল। আপনি ডাল খাচ্ছেন, ডালে ভেজাল। মানে কখনো দেখা যায় ওটা ডালই না, ওটা আসলে বেসিক্যালি প্রসেসড ডাল হিসাবে বাইরে থেকে আনা হচ্ছে, কোনো না কোনো ভাবে হয়তো অন্য কোনো দেশ আমাদের বাজারে ঢুকিয়ে দিছে। আপনি যে গুঁড়া দুধ খাচ্ছেন, ওখানে দেখা যাচ্ছে কোনো দুধই নাই।
এরকম প্রত্যেকটা খাবার আপনি ব্রয়লার মুরগির খাচ্ছেন পার্টিকুলারলি, ব্রয়লার মুরগির সম্পর্কে আসলে বলা শুরু করলে তো টোটালি একটা ক্লাস নেওয়া যায় বা একটা বড় বর্ণনা করা যায়। আমাদের ইচ্ছা আছে কোনো এক সময় হয়তো আমরা এই পোল্ট্রি যে ফার্ম এটা নিয়ে এক সময় আলোচনা করবো, কারণ এটা মানে আসলে আলোচনার সুযোগ রাখে। তো এইভাবে প্রত্যেকটা খাবার আপনার মানে পয়জন, অর্থাৎ আমি যদি বলতে পারি যেগুলো বিষ খাবার না মানতো, সো ভুল বলা হবে না। এই খাবারগুলো কি ডাক্তাররা আপনাদের কাছে তুলে দেয় না? তাহলে যে লোক এই খাবার প্রসেস করে, যে লোক এই খাবারটা বানায়, যখন তিনি অসুস্থ হয় তিনিও কিন্তু আশা করে যে আমি একজন চিকিৎসকের কাছ থেকে সুচিকিৎসা পাবো। অথচ অজস্র লক্ষ ইয়ং ডেথের কারণ উনি। অর্থাৎ সে বুঝে হোক না বুঝে হোক অসংখ্য মানুষকে সে মেরে ফেলছে, দিনের পর দিন মেরে ফেলতেছে। আপনি সবজি বাগান করেছেন বা আপনি সবজির চাষ করেন, আপনি বেশি সবজির ফলনের আশায় যে সারগুলো ব্যবহার করেন, আপনি কি জানেন যে এই সারগুলো শুধুমাত্র সবজির ফলনটাই কি বাড়াবে, নাকি এই সারটা কখনো কখনো বিষ হিসাবে মানুষের শরীরের জন্য আবার চিহ্নিত হতে পারে? আপনি কিন্তু জানেন না। হয়তোবা আপনি কখনো কখনো জানেন, জেনে বুঝে করছেন, হয়তোবা আপনি জানেন না, না বুঝে করছেন। তো এভাবে দেখা যায় আমরা যতগুলো খাবার খাই, অর্থাৎ আমরা বাজারে যখন যাই, আমরা বাজারে যে খাবারগুলো কিনি, আপনি যদি 8-10 হাজার টাকার বাজার করেন তাতেও বিষ, আপনি যদি 800 টাকার বাজার করেন তাতেও বিষ, আপনি যদি 80 টাকার বাজার করেন তাতেও বিষ। এত বিষ খেয়ে আসলে কি সম্ভব 70-80 বছর পর্যন্ত, যেটা আমাদের দাদা নানারা পার করছে রোগবিহীন ভাবে, আমরা কি পার করতে পারবো? এটা কি সম্ভব কিনা? সম্ভব না, কখনোই সম্ভব না। অর্থাৎ আমরা যখন অসুস্থ হই আমরা চিন্তা করি যে, যেমন দেখেন অনেক সময় আপনারা বলেন যে আগে, যেমন আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, ওখানে একজন ডক্টর মনে হয় বা একজন এরকম নিজে ভুল না বলে থাকি, একজন ডক্টর কোনো এক প্রফেসরকে বোধহয় ভিটামিন লিখেছিলেন এবং ওটা উনি খুব রেগে গেছেন যে আমাকে কেন ভিটামিন দিল। হ্যাঁ, ডক্টর হয়তো উনি কি কারণে দিচ্ছে আমি ঠিক বলতে পারি না, কিন্তু এখনকার সিচুয়েশন এরকম যে আপনি যদি ভিটামিন চেক করেন, বিভিন্ন ভিটামিন আপনার বডিতে ঠিক পরিমাণে আছে কিনা, আপনি 10 জনের চেক করলে দেখবেন 7 জনেরই ভিটামিন মানে লো থাকে বা তার ঝামেলা আছে। এখন এই মিনারেলস গুলো বা ভিটামিন গুলো, এটা কিন্তু আপনার বডিতে, আপনি ভাবেন আমার ভিটামিনের অভাব নাই, যদি অভাব না থাকে তাহলে তো আপনার আসলে কোনো ডিজিজ থাকার কথা না, ওই আপনার তো ডাক্তারের কাছে যাওয়ারও কোনো কথা না। অর্থাৎ বিভিন্ন কারণে আপনারা যখন ডাক্তারের কাছে যান তখন ডাক্তাররা চিহ্নিত করে যে এটা আসলে কোনো ভিটামিনের অভাব থেকেও কি হতে পারে কিনা, তখন হয়তোবা তারা ভিটামিন অ্যাপ্লাই করে। হ্যাঁ, আমি সবার কথা বলছি না, কিছু কিছু ক্ষেত্রে তো অতিরিক্ত প্রেসক্রিপশন আমরাও দেখি, আমরাও এটা নিয়ে যথেষ্ট পরিমাণ সমালোচনা করি, কিন্তু 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 এই ডাক্তারের কাছে তো আপনার যাওয়ার সুযোগই হইতো না, আর ডাক্তারের কাছে তো আপনার যাওয়ার প্রয়োজনই পড়তো না যদি কিনা আপনার ফুড হ্যাবিট এবং আপনি যে খাবারটা পাচ্ছেন বাজার থেকে যে খাবারটা আপনার হাতে দেওয়া হয়, যদি খাবারটা বিষ মুক্ত হতো, তবে কিন্তু আপনার 40-এর আগে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনই হতো না। কারণ ঠান্ডা জ্বর, স্বাভাবিক যে জ্বরগুলো হয়, এগুলোর জন্য আমরা ছোটবেলায় ডাক্তারদের কাছে যেতাম না, কেউই যায় না। কিন্তু আপনি ডাক্তারদের কাছে আসছেন কেন? আপনি বুঝতে পারতেছেন যে আমার যেতে হবে। আপনি অল্প বয়সে আপনি যখন হাইপার টেনশনের ডিজিজ হয়ে যায়, আপনি যখন দেখেন আপনার প্রেশার সবসময় বেশি, আপনি যখন দেখেন যে হোম রেমেডি মানে আপনি বাসায় থেকে আর প্রতিকার পাচ্ছেন না, ডেফিনেটলি আপনাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে। এবং তথাপি ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার অনেক মনে প্রশ্ন আসতেছে যে আমি কেন তো টেস্ট করবো, কেন তো ওষুধ খাবো, কিন্তু এই প্রশ্নটা আপনি কখনো সমাজকে ছুড়ে দেন না যে আমার কেন প্রেশার হলো। আপনার প্রশ্নটা কিন্তু এখানে থাকা উচিত ছিল যে আমার বয়স 30, আমার কেন প্রেশার হবে। হ্যাঁ, এই প্রশ্নটা যদি আমরা করা শিখতাম তাহলে হয়তো বা ধরেন 1 জন থেকে 10 জন, 10 জন থেকে 100 জন, 100 জন থেকে 10,000, 10,000 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 1 কোটি, 1 কোটি থেকে 10 কোটি, এভাবে যদি আমরা প্রশ্ন করা শুরু করতাম, তবে দেখতাম যে উত্তর আমার বাসায় আছে। আমার বাবা কোনো মুদি দোকানদার, সে এই অসৎ কাজে জড়িত। আমার চাচা কোনো মানে কি বলে কোনো সবজির কৃষক বা সবজির বাজার করে, সে হয়তো বা জড়িত। আপনার বাবা হয়তো কৃষক, সেও এই কাজে জড়িত। তার মানে এই উত্তর আপনার কাছেই কিন্তু আছে। আপনি যে আরেকজনের দোষ খুঁজছেন, আগে আপনার নিজেকে যাচাই করতে হবে আপনি যে কাজটা করতেছেন, আপনি কি কোনোভাবে, আপনি নিজে ব্যক্তিগতভাবে কোনোভাবে কি প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে কি আপনি খাবারে বিষ বা ভেজাল যুক্ত করার সাথে জড়িত কিনা। যদি আপনি দেখেন যে হ্যাঁ আপনি জড়িত কোনো না কোনো ভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আপনি খাবারে ভেজাল বা বিষ প্রয়োগের জন্য আপনি নিজেও জড়িত, বা এমন কোনো রাসায়নিক বা কেমিক্যাল আপনি যুক্ত করে থাকেন, বা এমন কোনো প্রসেস ফুডের সাথে আপনি জড়িত থাকেন যার ফলে খাবারটা বিষাক্ত হতে পারে এবং এটা মানুষের শরীরের জন্য ডেফিনেটলি এটা ভালো কিছু বয়ে আনছে না।
উত্তরটা যদি এমন হয় তবে মনে রাখতে হবে আপনি একজন খুনি। এখন আমার প্রশ্ন হচ্ছে, একজন খুনি কি সঠিক চিকিৎসা একজন চিকিৎসকের কাছ থেকে দাবি করতে পারে? উত্তরটা দিয়ে যাবে। ধন্যবাদ। হৃদয় হাসপাতাল, কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে।